হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল দীপ্তির পৃথিবী। আবার একটি গল্প নিয়ে আপনাদের কাছে ফিরে এলাম। এটা সত্য ঘটনা, ভূতের ব্যাপারে। আমার বন্ধু সুরজ শিলিগুড়িতে একটা ব্যাংকে কাজ করে। আমরা একই বয়সী হলেও সে অনেক আগেই বিয়ে করে নিয়েছিল। আমার এখনও পড়াশোনা শেষ হয়নি, কিন্তু তার বিয়ের প্রায় 4 বছর হতে চলল। তার একটি সুন্দর ফুটফুটে ছোট বাচ্চাও আছে। বন্ধু আমার অনেক এগিয়ে গেছে। তাই যাই হোক, আসল গল্পে আসি। আমার এই বন্ধু পূজা অর্চনাতে খুব একটা বিশ্বাস করে না, তবে রাস্তায় মন্দির বা মসজিদ দেখলে আর একটা মানুষের মতো সেও মাথা নত করে। সাধারণত সে প্রতিদিন 8 ঘন্টা ডিউটি করেই বাড়িতে ফেরে। তবে মাঝে মধ্যে যেদিন ব্যাংকে ভিড় বেশি থাকে অথবা মিটিং থাকে, সেদিন তার বেজায় দেরি হয়ে যায়। কী আর করবে, সে অনেক কষ্টে ব্যাংকের চাকরিটা জোগাড় করেছে। তবুও বেসরকারি ব্যাংক, তাই খাটাখাটুনিটা একটু বেশি। এদিকে সে আবার একজন এটিএম মেকানিকও। তার ব্যাংকের কোনো এটিএম খারাপ হলে সেটি সারিয়ে তোলে। তবে এর জন্য অবশ্য তার মাইনের সাথে বাড়তি কিছু টাকাও যুক্ত হয়। এরকমই একদিন ব্যাংকের সার্ভার সমস্যা থাকায় সে তাড়াতাড়ি বাড়ি ফিরেছিল। প্রতিদিনের মতো খাওয়া দাওয়া সেরে সে ঘুমিয়ে পড়ে। তখন রাত প্রায় 1টা। হঠাৎ তার মোবাইলটা বেজে ওঠে। মোবাইল হাতে নিয়ে এসে দেখে তার অফিসের বসের ফোন। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। বৈশাখ মাস, কালবৈশাখীর দাপটে গোটা এলাকা থমথমে। ঝড়ের প্রকোপ এত বেশি যে ঘরে থাকা সত্ত্বেও বসের কথাটা ঠিকমতো শুনতে পারছে না সুরজ। শুধু এইটুকু শুনতে পারলো যে ব্যাংকের পরের গলিতে থাকা একটি এটিএম কাজ করছে না, তাড়াতাড়ি গিয়ে দেখে আসতে। সুরজ কিছু বলার আগে এই লাইনটা খট করে কেটে যায়। এই ঝড় হাওয়া মাথায় নিয়েই তাকে যেতে হবে এটিএম ঠিক করতে, না হলে বস আবার রাগ করবেন। আবার বিশেষ করে পরের সপ্তাহে তার প্রমোশনের ব্যাপারটা নিয়েও কথা হবে। তাই সে ঠিক করে তাকে কালবৈশাখীর দাপট মাথায় নিয়েই সেখানে যেতে হবে। স্ত্রীর বারণ না শুনেই সে বর্ষাতি গায়ে চাপিয়ে রওনা দেয় সেখানে সে গিয়ে দেখে এত ঝড়ের মধ্যেও কে যেন এটিএমের ভিতরে ঢুকে এটিএম ব্যবহার করার ব্যর্থ প্রয়াস চালাচ্ছে। বাইরে অবশ্য সিকিউরিটি গার্ড ছিল। সুরজ কাছে যেতেই সিকিউরিটি বলল, স্যার, বারংবার বাধা দেওয়া সত্ত্বেও ওই মেয়েটা এটিএম বুথে গেছে। আমি তাকে এটিএম খারাপ আছে বলার পরেও সে বাইরে ফিরছে না। এরপর সুরজ ভিতরে গিয়ে দেখলো একটি মেয়ে, ছন্নছাড়া চুল, ভেজা শরীর। এই ঝড়ে টাকার জন্য ছুটে এসেছে সে। মেয়েটিকে দেখতেই সে যেন একটু ভড়কে গেল। এরকম বেশ সে আগে কখনো দেখেনি। চারিদিকে কারেন্ট না থাকলেও এটিএমের ভিতর আলো জ্বলছে, ব্যাংকের পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে। সুরজ মেয়েটিকে বলল, তুমি একটু বাইরে গিয়ে অপেক্ষা করো, আমি মেশিন ঠিক করে তোমায় ডাকবো। মেয়েটি কিছু না বলে রাগান্বিত দৃষ্টিতে সুরজের মুখের দিকে তাকাতে তাকাতে বাইরে চলে গেল। প্রায় 8 ঘন্টা পর যখন মেশিন ঠিক হয়ে গেল, তখন সে মেয়েটিকে ডাকার জন্য ঘুরতেই পিছনের দৃশ্য দেখে তার অজ্ঞান হবার ভঙ্গি। তার মাথা ঘুরতে লাগলো। একই দৃশ্য দেখছে সে। মেয়েটি রাস্তার ঝড়ের মধ্যে দাঁড়িয়ে আছে, হাতে রয়েছে সিকিউরিটির ছিন্ন মস্তিষ্ক, আর সে অর্ধ কাটা গলা দিয়ে ফোঁটা ফোঁটা রক্ত বৃষ্টির জলের সাথে মিশে যাচ্ছে। সে আরও অবাক হলো এটা দেখে যে সিকিউরিটির দেহ চেয়ারে বসে রয়েছে, আর সেই মুন্ডহীন দেহের গলা দিয়ে ফোয়ারার মতো রক্ত ছিটকে পড়ছে রাস্তার ড্রেনের মতো বয়ে যাওয়া জলটাতে। মেয়েটার চোখ দিয়ে যেন আগুনের ফুলকি বেরিয়ে আসছে। তার সামনে যে দৃশ্য সে দেখছে তা দেখে সুরজের হার্টবিট বেড়ে যেতে লাগলো। তার মনে হচ্ছে সে এখনই অজ্ঞান হয়ে যাবে। কিন্তু হঠাৎই এটিএম মেশিনের ডেস্কে রাখা তার ফোনটা বেজে উঠল। কাপা হাতে সে ফোনটা তুলল। তার বসের ফোন ছিল। সুরজ কাপা গলায় জবাব দিল, কাজ হয়ে গেছে। এরপর বসের ফোন কাটতেই যেই না সুরজ আবার পিছনে ঘুরে রাস্তার হাতে সিকিউরিটির মাথা নিয়ে দাঁড়িয়ে থাকা মেয়েটার দিকে তাকানোর চেষ্টা করলো, তার মাথা ঘোরা শুরু হয়ে গেল। কারণ
এবার সব আগের মতোই ছিল। মেয়েটা ঠিক আগের মতোই দাঁড়িয়ে আছে, আর সিকিউরিটি তার চেয়ারেই বসে রয়েছে। তাহলে মাত্র কিছুক্ষণ আগে যে ভয়ানক দৃশ্য সে দেখলো সেটি কি? সেটি কি তার মনের ভ্রম নাকি অন্য কিছু? এবার সে এটিএমের লকারটি ঠিক করে বাইরে এসে মেয়েটিকে ভিতরে যাওয়ার জন্য বলল। তার কেমন যেন সব কিছু গোলমাল মনে হচ্ছে। এই মেয়েটার চুল যে ছড়ানো ছিল সেটা তার খুব মনে আছে, কিন্তু কিছু মুহূর্তে তার চুল এমন বাঁধানো গোছানো হলো কি করে? মেয়েটার কাছে তো কোনো ব্যাগও নেই, তার কাছে সব কিছুই ঘুমের ঘোর মনে হলো। এরপর সে বাড়ি ফেরার জন্য তার বাইকের কাছে গেল। বাইক স্টার্ট দিয়েই সে আরেকবার পিছন ফিরে মেয়েটির দিকে তাকালো। এবার সে রীতিমতো মাথা ঘুরে পড়েই যাচ্ছিল। কোনো মতে নিজেকে সামলে নিয়ে কাঁপা হাত পা নিয়ে সে বাইক সজোরে চালিয়ে দেয়। সে দেখেছিল আবার ঠিক আগের মতো দৃশ্য, অর্থাৎ মেয়েটি আবার হাতে সিকিউরিটির কাটা মুন্ড নিয়ে দাঁড়িয়ে আছে, আর এবার রক্তের বন্যা বয়ে যাচ্ছে। সে সজোরে বাইক চালিয়ে বাড়ির দিকে রওনা দেয়। চেনা পথটাও কেমন যেন অচেনা মনে হচ্ছে। আশেপাশে গাছগুলিও কেমন যেন ভুতুড়ে মনে হচ্ছে। হঠাৎ তার খেয়াল হলো বাইকের পিছনে কেউ একজন বাইক টেনে রাখার চেষ্টা করছে। পেছনে ঘুরে দেখার মতো সাহস সুরজের ছিল না। হঠাৎ একটা প্রকাণ্ড শেওড়া গাছের নিচে এসে তার বাইকের স্টার্ট বন্ধ হয়ে গেল। অনেক চেষ্টা করেও সে স্টার্ট করতে পারছিল না। সুরজ কিছু বুঝছিল না যে আদতে তার সাথে কী সব হচ্ছে আর কী বা সে দেখছে। ইতিমধ্যে সে দেখল তার বাইকের ফুয়েল শেষ, অন্তত স্পিডোমিটারে কাটা তাই জানান দিচ্ছে। কিন্তু আজই তো সে 5 লিটার ফুয়েল ভরেছে। 3 দিনের ফুয়েল মাত্র কয়েক ঘন্টা শেষ হলো কিভাবে? স্পিডোমিটার থেকে চোখ সরাতেই তার মনে হলো বাইক একটু ভারী ভারী লাগছে, যেন মনে হচ্ছে বাইকের পেছনে কেউ বসে আছে। সে আবার স্পিডোমিটারের দিকে দেখলো, আশ্চর্য, এবারে একদম আগের মতো ফুয়েল আছে। না, ব্যাপারটা কিছুতেই ভালো ঠেকছে না তার। হঠাৎ তার চোখ গেল শেওড়া গাছটার বিশাল মগডালের দিকে, সেখানে যেন কার পা ঝুলছে। সে একটু ঝুঁকে দেখার চেষ্টা করলো। সর্বনাশ, সেটা তো সেই মেয়েটা। এখানে কিভাবে এলো? মুহূর্তের মধ্যে মেয়েটা সরসরিয়ে গাছের নিচে এসে দাঁড়ালো। 2 হাতে 2টি কাটা মাথা, ঝরঝর করে তাজা রক্ত তা থেকে পড়ে বৃষ্টির জলের সঙ্গে মিশে যাচ্ছে। মেয়েটির মুখে বিকট হাসি। দেখতে দেখতে সে মেয়েটার সুরজের দিকে এগিয়ে আসতে থাকে। সুরজের হার্ট রেট বাড়তে থাকে, চোখ অন্ধকার হয়ে আসতে থাকে, তার চারিদিকের সমস্ত গাছপালা গোল গোল ঘুরতে থাকে। ব্যাস, এরপর সব কিছু অন্ধকার। এরপর আর কিছু মনে নেই সুরজের। পরদিন যখন তার চোখ খুলল তখন সে দেখল সে একটি হসপিটালের বেডে পড়ে রয়েছে। তার চারপাশে অনেক মানুষের ভিড়। এরাই হয়তো তাকে সেখানে নিয়ে এসেছে। সবাই উৎসুক জানার জন্য সে ওখানে কিভাবে পড়েছিল। কিন্তু এই ভয়ানক ঘটনার বর্ণনা দিতে সে পারেনি। বারংবার জিভ আটকে যেতে লাগলো। এরপর সে আর কোনোদিনও তার ব্যাংকের দিকে যাওয়ার চেষ্টা করেনি। চাকরি ছেড়ে, এই তল্লাট ছেড়ে চলে যাওয়াটাই তার কাছে শ্রেয় মনে হয়। এখন সে আসল বাড়ি জলপাইগুড়ি শহরে ফিরেছে। সেখানে বর্তমানে ছোট্ট একটি কোঅপারেটিভ ব্যাংকে কাজ করছে। এই ঘটনাটি তার মুখেই কোনো এক ঝড়ের রাতে প্রসঙ্গক্রমে তার বাড়িতে থাকাকালীন আমাকে সে বলেছিল। নমস্কার।